নমস্কার। এখন ভারতে চলছে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রিমিয়ার লিগ আইপিএল। সারা দেশ সন্ধে হলে টিভির সামনে বসে পড়ে। দেখুন, ভারত সবসময় ক্রিকেট প্রেমী নেশন হিসেবেই পরিচিত, কিন্তু 2008 সালে আইপিএল ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে ক্রিকেটের প্রতি আগ্রহ যেন একটা আলাদা লেভেলেই পৌঁছে গেছে। আইপিএল শুধুমাত্র যে স্পোর্টসকে প্রভাবিত করেছে তেমনটা কিন্তু নয়, ভারতীয় অর্থনীতি, বিনোদন এবং গেমিং ইন্ডাস্ট্রিতেও একটা বিশাল প্রভাব রয়েছে। এবং এই আইপিএল এর ফলেই সৃষ্টি হয়েছে অনেক ফ্যান্টাসি গেমিং অ্যাপ। আর আইপিএল চলাকালীন এবং আইপিএল টিমের জার্সিতে এই অ্যাপগুলোর অ্যাড আপনি দেখতে পান, যার ফলে এই অ্যাপগুলো ভারতের ঘরে ঘরে খুব পরিচিত হয়ে উঠেছে। এবং এই অ্যাডস গুলোতে আপনি বারবার শুনতে পাবেন যে কিভাবে ঘরে বসে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এই অ্যাপগুলোর উদ্দেশ্য একেবারেই উল্টো, আপনার কাছ থেকে টাকা নেওয়া এবং আপনাকে জুয়াতে এডিক্টেড করে দেওয়া। আসুন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেই এই ফ্যান্টাসি অ্যাপগুলো সম্বন্ধে, মানে এই ফ্যান্টাসি অ্যাপগুলো কিভাবে কাজ করে আর কিভাবে টাকা কামায়, এবং এই অ্যাপগুলো আমাদের কিভাবে বোকা বানাচ্ছে। এই অ্যাপগুলো ভারতের লিগ্যাল নাকি ইললিগ্যাল। দেখুন, এই ভিডিওতে আমি কোনো অ্যাপের নাম নেব না, এতে সমস্যা হতে পারে। ধরুন X11, বাকিটা আপনি এই X এর জায়গায় যা ইচ্ছা নাম বসাতে পারেন। ভারতে জুয়া খেলার ইতিহাস খুব পুরনো। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে তখনকার সময়ের লোকেরা পাশা দিয়ে জুয়া খেলতো। মহাভারতের সময়েও লোকেরা জুয়া খেলতো, কিন্তু সেই সময় জুয়াকে খারাপ চোখে দেখা হতো, কারণ পাণ্ডবরা এই জুয়া খেলায় সব হারিয়েছিলেন। এরপর এলো মুঘলরা এবং তারপর এলো ইংরেজরা এবং ব্রিটিশরা। যখন এলো তখন এই খেলা নিয়ে সারা দেশে মারামারি এবং ডাকাতি খুব বেড়ে গেছিল। সেই জন্য ব্রিটিশরা এটা নিয়ে একটা আইন আনলো। আইনটা হলো দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867। দেখুন, সেই সময় তো কোনো ইন্টারনেট ছিল না, তাই এই আইনে কোথাও অনলাইন গেম বা ফ্যান্টাসি গেমের কথা উল্লেখ করা হয়নি। আর এই আইন এখনো পর্যন্ত ভারতে অনুসরণ করা হয়, আর এটাই হচ্ছে সব সমস্যার মূল কারণ। দেখুন, এই আইনে এটা বলা হয় যে জুয়া খেলা ভারতে ইলিগেল, কিন্তু কেউ যদি গেম অফ স্কিল বা দক্ষতা ভিত্তিক গেম খেলে তাহলে তা খেলা যাবে, আর কেউ যদি গেম অফ চান্স বা লাক ভিত্তিক গেম খেলে তাহলে তা খেলা যাবে না। কিন্তু এই আইনে কোথাও এটা ডিফাইন করে দেওয়া হয়নি যে কোন গেমটা গেম অফ স্কিল আর কোন গেমটা গেম অফ চান্স। আর এই গেমটারই ফায়দা তুলছে এখনকার সব ফ্যান্টাসি গেমিং অ্যাপগুলো। দেখুন, কোর্টের রায় অনুযায়ী যে খেলায় ডোমিনেটিং ফ্যাক্টর হচ্ছে স্কিল বা দক্ষতা, সেই খেলা হলো গেম অফ স্কিল। আরো ভালোভাবে বলতে গেলে গেম অফ স্কিলে মানসিক দক্ষতা, শারীরিক দক্ষতা এবং স্ট্র্যাটেজি ইনভলভ থাকে। মানে এই স্কিল আপনি প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভ করতে পারবেন, যেমন চেস। আর যে খেলায় ডোমিনেটিং ফ্যাক্টর হচ্ছে লাক বা ভাগ্য, সেই খেলা হলো গেম অফ চান্স। মানে যে খেলা ইনভলভ থাকে লাক বা ভাগ্য, র্যান্ডম ফ্যাক্টর, মানে যার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি যতই চেষ্টা করুন আপনি কিছুই করতে পারবেন না, সবকিছু ভাগ্যের উপর নির্ভরশীল, সেই খেলা হলো গেম অফ চান্স, যেমন স্লট মেশিন। দেখুন, ফ্যান্টাসি গেমিং অ্যাপগুলো যুক্তি দেয় যে তাদের গেমগুলোতে স্কিল বা দক্ষতা ইনভলভ আছে, লাক বা ভাগ্য নয়, কারণ তাদের গেমের ফলাফলটি আইপিএল চলাকালীন প্লেয়ারদের প্রকৃত পারফরমেন্সের উপর ভিত্তি করে গড়ে ওঠে। যাই হোক, এইসব অ্যাপগুলোর আইন সিদ্ধতা এখনো সারা দেশের বিভিন্ন আদালতে একটা বিতর্কের বিষয়। এদের আইন সিদ্ধতা কেস বাই কেস চেক করে দেখে সুপ্রিম কোর্ট। ধরুন, আমি একটি অ্যাপ খুললাম X11, যেখানে লোক লক্ষ লক্ষ টাকা লাগিয়ে ফ্যান্টাসি গেম খেলে। এখন কেউ যদি আমার নামে অভিযোগ করে, সেই মামলা আদালতে যাবে এবং তখন আদালত চেক করে দেখবে যে আমি যে খেলাটি আয়োজন করেছি সেটা গেম অফ স্কিল নাকি গেম অফ চান্স, এবং তার বেসিসে তারা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত সব ডিপার্টমেন্ট মেনে চলবে এবং পুলিশও সেই ভিত্তিতে ব্যবস্থা নেবে। দেখুন, 2000 সালের শুরুর দিকে এই অনলাইন গেমিং দ্রুত বাড়তে থাকে এবং এই সময় মানে 2001 সালে স্টার স্পোর্টস এবং ESPN মিলে যৌথভাবে একটা ফ্যান্টাসি গেমিং অ্যাপ খোলে। কিন্তু সেই সময় ইন্টারনেটও ছিল না ততটা এবং মানুষের কাছে মোবাইল ফোনও ছিল না ততটা, তাই এই অ্যাপটি লোকসানে পড়ে এবং বন্ধ হয়ে যায় 2003 সালে। কিন্তু 4 বছর পর 2007 সালে সেম টাইপের আরো একটি অ্যাপ লঞ্চ হয়। সেই সময় খুব বেশি ভারতীয়রা ফ্যান্টাসি গেমিং অ্যাপ সম্বন্ধে জানতো না, কিন্তু তার 1 বছর পর মানে 2008 সালে আইপিএল শুরু হয় এবং এই অ্যাপটি তখন পপুলার হয়ে যায়, কারণ সেই সময় বেশি সংখ্যক ভারতীয় ইন্টারনেটে আসে এবং এই অ্যাপটি সম্বন্ধে জানতে পারে এবং সেইখান থেকে এই ফ্যান্টাসি গেমিং অ্যাপগুলোর ভাগ্য পাল্টে যায় এবং তার পাশাপাশি ভারতে চলে আসে অনেক ফ্যান্টাসি গেমিং অ্যাপ। যাই হোক, প্রথমে বলি এই ফ্যান্টাসি গেমিং অ্যাপগুলো আসলে কি।
দেখুন, ফ্যান্টাসি গেমিং অ্যাপগুলো হলো এক ধরনের অনলাইন প্রেডিকশন গেমস যা রিয়েল লাইফ গেমের সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, একটা উদাহরণের সাহায্যে পুরো ব্যাপারটা ভালোভাবে দেখা যায়। যেমন ধরুন আইপিএল এ যেমন টিম আছে, এতেও ঠিক তেমনি টিম আছে এবং আপনাকে এতে একটা টিম তৈরি করতে হবে এবং যখন ম্যাচ চলবে তখন আপনি এতে খেলতে পারবেন। রিয়েল লাইফ প্লেয়ার মানে স্পোর্টস পার্সনরা যারা আইপিএল এ আছে তারা আপনার ফ্যান্টাসি অ্যাপের প্লেয়ারদের সাথে লিঙ্ক করা আছে, তাই প্লেয়াররা আইপিএল এ যেমন পারফরমেন্স করবে ঠিক একই পারফরমেন্স আপনার ফ্যান্টাসি অ্যাপের প্লেয়ারদেরও হবে এবং আপনার মনে হবে আপনার নিজের প্লেয়াররা আইপিএল এ বোলিং ব্যাটিং করছে, কিন্তু আসলে এটা জাস্ট ফ্যান্টাসি যা রিয়েল লাইফ গেমের সাথে কানেক্টেড আছে। এবার আপনি এই ফ্যান্টাসি অ্যাপে থাকা প্লেয়ারদেরকে নিয়ে একটা টিম বানালেন এবং এই প্লেয়াররা আইপিএল এর ম্যাচে যেমন পারফরমেন্স করবে আপনি সেই পারফরমেন্সের বেসিসে পয়েন্ট পাবেন এবং যার পয়েন্ট সব থেকে বেশি হবে সে এই ফ্যান্টাসি গেমটি জিতবে। এবং এই ফ্যান্টাসি গেমের বিভিন্ন লেভেল বা ইভেন্ট আছে এবং প্রত্যেকটি ইভেন্টে পার্টিসিপেট করার জন্য আপনাকে আলাদা আলাদা পেমেন্ট দিতে হবে। এবার আশা করি আপনি এটা বুঝতে পারলেন যে ফ্যান্টাসি অ্যাপটা আসলে কি। দেখুন, এখন ফ্যান্টাসি অ্যাপ তো কি জিনিস জানা গেল, কিন্তু এরা এত টাকা ইনকাম করে কিভাবে যে এরা কিছুদিনের মধ্যে এডটেক কোম্পানিকে ছাড়িয়ে ইউনিকর্ন হয়ে যায় এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমকে স্পন্সর করা শুরু করে দেয়। চলুন একটা উদাহরণের সাহায্যে পুরো ব্যাপারটা ভালোভাবে বোঝা যায়। ধরুন, একটা ফ্যান্টাসি অ্যাপের একটা গেমে 5 জন প্লেয়ার পার্টিসিপেট করবে এবং পার্টিসিপেট করার জন্য এন্ট্রি ফি 20 টাকা করে দিল, তাহলে টোটাল 100 টাকা জমা হলো। প্রথমে এটার উপর 80% জিএসটি লাগবে এবং সেটা পাবে গভর্নমেন্ট, তাহলে বাকি থাকলো আর 72 টাকা। এইসব অ্যাপের মালিকরাও কিছু কমিশন রাখে, যেমন ধরুন 15%, 25%, 30% এর মধ্যে। এক্ষেত্রে ধরা যাক 20% এই ফ্যান্টাসি অ্যাপ কমিশন হিসেবে রাখবে, তাহলে বাকি থাকলো 57 টাকা 6 পয়সা। এই টাকাটাও পুরোটা উইনাররা পায় না। আমাদের দেশে একটা নিয়ম আছে, এইসবের উপরে নিট প্রাইজ মানি জেতার উপরে আবার 30% ট্যাক্স লাগবে, মানে এখান থেকে আবার 30% বাদ দিলে বাকি থাকলো 40 টাকা 32 পয়সা। এবার ধরুন এন্ট্রি ফি ছিল 20 টাকা, মানে একজন উইনারের টোটাল লাভ হয় 20 টাকা 32 পয়সা। তাই এই 100 টাকার গেমে উইনার পায় 20 টাকা 32 পয়সা এবং এই ফ্যান্টাসি অ্যাপগুলো পায় 14 টাকা 4 পয়সা। আর আমাদের সরকার জিএসটি এবং টিডিএস মিলিয়ে পায় 45 টাকা 28 পয়সা, মানে সব থেকে বেশি লাভ হয় সরকারের। আর এটা কোনো ছোটখাটো টাকা নয়, এটা তো শুধু জাস্ট একটা উদাহরণ, আসলে হাজার হাজার কোটি টাকার খেলা হয়। দেখুন, একটা রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেট দলের প্রতিটি ইন্টারন্যাশনাল ম্যাচে লোকেরা এই অ্যাপগুলিতে প্রায় 1500 কোটি টাকা লাগায় মাত্র একটি ম্যাচে। আর যদি দেশ এবং আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে হিসাব করা হয় তাহলে এই সংখ্যা 10 লাখ কোটিরও বেশি। আর ফ্যান্টাসি অ্যাপগুলোর 2022 সালের রেভিনিউর কথা যদি বলি, এটা ছিল 6800 কোটি টাকা এবং এই রেভিনিউ 2027 সালে 25,280 কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে। এই অ্যাপগুলিতে যে কোনো একটি ম্যাচে একাধিক ইভেন্টের খেলা হয়, কিন্তু যদি একটা মেগা ইভেন্টের কথা ধরি, মোটামুটি 1.5 কোটি লোক এই মেগা ইভেন্টে পার্টিসিপেট করে এবং যার এন্ট্রি ফি 49 টাকা, অর্থাৎ 73.5 কোটি টাকা টোটাল জমা হয়, যার মধ্যে সরকার নেয় 33.28 কোটি টাকা এবং অ্যাপগুলো পায় 10.58 কোটি টাকা। এটা শুধুমাত্র একটা ম্যাচের একটা ইভেন্টের কথা বলছি। এইরকম অনেক ইভেন্ট এবং অনেক ম্যাচ খেলা হয়। শুধু তাই নয়, সারা বছরের কথা যদি বলি, শুধু আইপিএল বা ভারত নয়, ইপিএল, হকি, ফুটবল আরো অনেক খেলা হয় এবং সেখান থেকে সরকার এবং এই অ্যাপগুলো হাজার হাজার কোটি টাকা আয় করে। এই ফ্যান্টাসি অ্যাপগুলো তাদের অ্যাডস করানোর জন্য সেলিব্রিটি এবং ক্রিকেটারদের নিয়ে আসে, তাই তারাও এখান থেকে টাকা পায়। দেখুন, আইপিএল এ অ্যাড দেখাবেন এবং বিসিসিআই এর পারমিশন নেবেন না, সেটা তো হবে না। তাই বিসিসিআই এর পারমিশনের জন্য বিসিসিআই কে অনেক টাকা দিতে হবে। সুতরাং এটা বলা যেতে পারে বিসিসিআই এখান থেকে আয় করে, সরকার এখান থেকে আয় করে, সেলিব্রিটি এবং ক্রিকেটাররা এখান থেকে আয় করে এবং এই অ্যাপগুলোও এখান থেকে আয় করে। আর সবাই যদি এত টাকা আয় করছে তাহলে এই টাকা আসছে কোথা থেকে? এই টাকা আসছে আপনার কাছ থেকে, আপনার বাবা মায়ের কঠিন পরিশ্রম বা আপনার কঠিন পরিশ্রমের টাকা থেকে। আর সেই জন্যই তো আপনাকে টিভিতে 24 ঘন্টা বুঝিয়ে বলা হয় যে আপনি কি কাজ করছেন, এটা আমি করে নিচ্ছি, আপনি X11 এ গিয়ে টিম বানান। দেখুন, যদি কেউ একবার জিতে যায় তাহলে হাজার হাজার মানুষ ভাবে তারাও এটা করতে পারবে, কিন্তু আপনাকে যদি এর পিছনের ম্যাথমেটিক্সটা বলি আপনি শুনে অবাক হয়ে যাবেন। ম্যাথমেটিক্যালি একটা মেগা ইভেন্টে আপনার জেতার সম্ভাবনা 0.00000667%। আর যদি কেউ একটু বেশি চালাক হয় সে হয়তো বলতে পারে আমি তো অনেক টিম বানাবো। আপনি যদি 7 কোটির বেশিরও টিম বানান তাহলেও আপনার জেতার সিওরিটি নেই, কারণ দেখুন আপনাকে 22 জন থেকে 11 জনকে চুজ করতে হবে, যেটা করা যায় 7,05,432 ভাবে। এখানেই শেষ নয়, 11 জন থেকে আবার আপনাকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন চুজ করতে হবে, যেটা করা যায় 110 ভাবে। তাহলে এই কম্বিনেশন গুলোকে যদি গুণ করি তাহলে এটা দাঁড়ায় 7,85,00,000
৭৫,৯৭,৫২০টি কম্বিনেশন। এখানেও যথেষ্ট নয়, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন যদি আবার অদল বদল করা হয় তাহলে আরো কম্বিনেশন বাড়বে। এবার শুধু একটু ভাবুন, ম্যাথমেটিক্সটা না বুঝলেও শুধু এটা বুঝুন, এইসব অ্যাপগুলিতে কোটিপতি হওয়ার চেয়ে আপনার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি এই অ্যাপের মালিকরাও নিজেরা এসে টিম বানান তাহলেও তাদের জেতার সম্ভাবনা একই। এমনকি যদি ধরুন ক্রিকেটের জ্ঞানী ব্যক্তিরা যেমন সুনীল গাভাস্কার, কপিল দেব, সচিন টেন্ডুলকার, MS ধোনির মতো লোক এসেও যদি টিম বানায় তাদেরও জেতার কোনো সিওরিটি নেই, কারণ ম্যাচের দিন কে কেমন খেলবে সেটা কেউ জানে না। একটা কথা ভাবুন, যদি এটা সত্যি গেম অফ স্কিল হতো তাহলে সাধারণ মানুষের তুলনায় এইসব ব্যক্তিদের জ্ঞান তো অনেক বেশি। তাহলে তারা অবসর নেওয়ার পর কমেন্ট্রি করে কেন? তারা তো এইসব টিম বানিয়ে 400-500 কোটি টাকা ইনকাম করে ঘরে বসে থাকতে পারে। আপনি নিউজ পেপার খুললেই দেখতে পাবেন এইসব গেমে কোটিপতি হয়েছে এমন একজন ব্যক্তি যার গেম সম্বন্ধে কোনো নলেজই নেই। তাহলে এটা গেম অফ স্কিল কিভাবে হলো? দেখুন, আমাদের দেশের সেলিব্রিটি এবং ক্রিকেটারদের অনেকে ভগবান মনে করে এবং এই ভগবানদের কোটি কোটি ভক্তও রয়েছে। এই সো কল্ড ভগবানরা এইসব ফ্যান্টাসি অ্যাপগুলোকে প্রচারের মুখ্য ভূমিকা নিজেদের কাঁধে তুলে নিয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে। আর এর পরিবর্তে তাদের ভক্তদেরকে কি দিচ্ছে? কোটি কোটি টাকার লস, ডিপ্রেশন, এনজাইটি, অ্যাডিকশন এবং আরো অনেক ক্ষেত্রে কেউ কেউ এর জন্য মারাও যাচ্ছে। এইবার শুধু ভাবুন, এইসব ক্রিকেটার বা সেলিব্রিটিদের কি টাকার অভাব? তবুও তারা টাকার জন্য নিজের মনুষ্যত্ব বিক্রি করে এইসব অ্যাপের প্রচার করছে আর আপনাকে বলছে এইসব অ্যাপে টিম বানান। আর আমরা তো এদেরকে ভগবান হিসাবে দেখি, কিন্তু দেখুন এরা আমাদের গরু ছাগল হিসেবেও দেখে না। আমি কারোর নাম নিচ্ছি না, কিন্তু আপনি টিভি খুললেই এইসব সো কল্ড ভগবানদের অ্যাডস দেখতে পেয়ে যাবেন। এইসব সেলিব্রিটি এবং ক্রিকেটারদের প্রচারের জন্য এইসব অ্যাপগুলির পপুলারিটি এত বেড়ে গেছে। এখন এই অ্যাপগুলোতে 18 কোটি সক্রিয় ইউজার আছে এবং সেটা 2027 সালে 50 কোটিরও বেশি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সত্যি কথা বলতে BCCI, IPL টিমের মালিক, বড় বড় কোম্পানি এবং সেলিব্রিটি আর ক্রিকেটাররা এইসব অ্যাপ থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে আর আমাদের সরকারও এখান থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে এবং এই ফ্যান্টাসি অ্যাপগুলোর আমাদের জিডিপি এবং অর্থনীতির উপর একটা বড় ভূমিকা রয়েছে। তাই সরকারও এর জন্য অন্ধ হয়ে আছে, শুধু নীরব দর্শকের মতো খেলটা দেখছে। বিশেষজ্ঞদের মতে সারা বিশ্ব এই অ্যাপগুলোর বিরুদ্ধে চলে গেলেও এই অ্যাপগুলো বন্ধ হবে না। আর একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন, এই অ্যাপগুলো আমাদের সরকারের নিয়ন্ত্রণে নেই। এরা হচ্ছে সেলফ রেগুলেটেড, মানে স্বনিয়ন্ত্রিত। মানে এই ফ্যান্টাসি অ্যাপগুলো এরা নিজেরাই একটা সংগঠন তৈরি করেছে যার নাম হলো FIFS এবং এই সংস্থার কাজ হলো এটা চেক করা যে এই অ্যাপগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। মানে বিড়াল মাছ পাহারার দায়িত্বে থাকলে যেমন হয় আর কি। আর আমাদের দেশের সেলিব্রিটি এবং ক্রিকেটারদের কথা কি আর বল, এদেরকে টাকা দিলে এরা যা ইচ্ছা করতে পারে। নিজেরা তো এক ফোঁটা চিনি খাবে না, কিন্তু আপনাকে রোজ চিনি ভর্তি প্রোডাক্ট বিক্রি করে, মানে যেসব প্রোডাক্টের অ্যাড দেয় আর কি। আর সেই সব প্রোডাক্ট খেয়ে গিয়ে আপনার কি হবে? ডায়াবেটিস হবে। তাই আপনি যদি আগে থেকে জানতে চান ডায়াবেটিস কিভাবে হয় বা কিভাবে নিরাময় করা যেতে পারে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে জানতে পারেন। দেখুন, শেষে আমি আপনাকে বলবো, আপনার এবং আপনার বাবা মায়ের কষ্টের ইনকাম করা টাকা এইসব অ্যাপে লাগানোর আগে নিজের মাথাটা একটু ইউজ করুন। এইসব ক্রিকেটার এবং সেলিব্রিটিদের অন্ধভক্ত হওয়ার আগে একটু ভাবুন, কারণ এরা তো এইসব অ্যাপের অ্যাডস দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে বাড়ি চলে যাবে আর টাকার লসটা হবে আপনার। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে সেটা ভ্যালু এক্সচেঞ্জ ছাড়া সম্ভব না। ভ্যালু এক্সচেঞ্জ মানে ধরুন আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করলেন, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। মানে আপনার কাজ, দক্ষতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি ভাবেন আপনি বাড়িতে বসে থাকবেন এবং কোনো ভ্যালু এক্সচেঞ্জ ছাড়া কোটি কোটি টাকা আপনার ঘরে চলে আসবে, তাহলে সেটা ভুলে যান, কারণ সেটা সম্ভব না। বাকিটা আপনার ব্যাপার, আপনি যেটা চাইবেন সেটা করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ যে এই ভিডিওটা অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন যারা এইসব অ্যাপে জেতার আশায় বারবার টাকা লাগাচ্ছে। আর আপনি যদি জানতে চান IPL কিভাবে কাজ করে, মানে একটা টিম প্রত্যেক বছর হারার পরেও কিভাবে আবার পরের বছর টিম দেয়, তাহলে আপনি এখানে ক্লিক করে জেনে নিতে পারেন। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন এবং নিজের মধ্যে কিউরিওসিটি জাগিয়ে রাখুন।